আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আমি ডক্টর তামিম ফরাবী। আজকে আমি আপনাদের সামনে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য, এবং টপিকটি হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং এটি এমন একটি টপিক যেটি আপনি পৃথিবীর যে প্রান্তে যেই পোস্ট গ্র্যাজুয়েশন এক্সামে আপনি অ্যাটেন্ড করেন না কেন, এই টপিকটি ইজ অ্যান ইনফিনিট স্টার। এবং এটি সম্পর্কে আপনার জানতে হবে, স্পেশালি এটার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ইজ সো ইম্পর্টেন্ট যে এটাতে পরীক্ষা কোশ্চেন আপনার থাকবেই, একাধিক কোশ্চেন থাকবে, which is basically guaranteed. সো আমরা একটু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কে খুবই সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। আমরা তো অলরেডি জানি যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নরমালি পেশেন্ট পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন এগুলো রিপ্রেজেন্ট করতে পারে, এবং ওয়ার্ডে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখে ইমিডিয়েট মানে আইডেন্টিফাই করি যে ইয়েস দিস ইজ এ কেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেটা হচ্ছে কি আমরা দেখি যে অ্যাবসেন্ট পিওএফ আছে কিনা এবং হচ্ছে ইরেগুলার পালস আছে কিনা। তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নরমালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটাকে আইডেন্টিফাই করে থাকি। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যখন আমরা ম্যানেজমেন্ট করতে যাব তখন আমরা সেটা কিভাবে মানে আর কি সেটা প্রসিড করব, সেটা সম্পর্কে একটু আমরা সংক্ষেপে জানি। তো আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি, মেনলি প্রিন্সিপাল স্ট্র্যাটেজি ইজ অনলি টু। ফার্স্ট one is rate or rhythm control, second one is reducing the stroke risk, basically anticoagulation. সো আমরা কি বললাম যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে রেট অর রিদম কন্ট্রোল করব, আর সেকেন্ডে হচ্ছে আমরা স্ট্রোক রিস্ক প্রিভেন্ট করব বেসিক্যালি অ্যান্টিকোয়াগুলেশনের মাধ্যমে। তো আমরা হচ্ছে মেইন ট্রিটমেন্ট প্রোটোকলে প্রসিড করার আগে আমরা আগে পেশেন্টকে দুই ভাগে ভাগ করে নেব, এবং সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে আমাদের এইজ গ্রুপের ভিত্তিতে। এই যে আমরা দেখতে পাচ্ছি এইজ গ্রুপের ভিত্তিতে আমরা দেখলাম যে পেশেন্ট ইয়ঙ্গার নাকি পেশেন্ট ওল্ডার, তার উপর আমরা প্রথমে ডিপেন্ড করবো। সো পেশেন্ট যদি 65 ইয়ার্সের কম বয়সের হয় সেক্ষেত্রে সেটা তারা হচ্ছে ইয়ঙ্গার এজে পড়বে, এবং 65 ইয়ার্সের বেশি হলে সেটা হচ্ছে ওল্ডার এজে পড়বে। তো ওল্ডার এজের ক্ষেত্রে আমরা অনলি রেট কন্ট্রোল প্রিফার করে থাকি, নট রিদম কন্ট্রোল। ঠিক আছে? ওল্ডার এজে অনলি রেট কন্ট্রোল, বাট ইন কেস অফ ইয়ঙ্গার পেশেন্ট উই উইল প্রিফার রেট কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ রিদম কন্ট্রোল। সো রেট কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? রেট কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আমরা নরমালি মোস্ট প্রিফারেবল হচ্ছে বিটা ব্লকার। দেন কামস দ্য রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লাইক ভেরাপামিল, জিলটিয়াজেল, এগুলো আমরা ইউজ করতে পারি, এবং সেই সঙ্গে হচ্ছে ডাইগোক্সিন। কিন্তু পেশেন্ট যদি ইয়ঙ্গার হয় সেক্ষেত্রে আমরা রেড কন্ট্রোলের সাথে যদি পেশেন্টের আরও কিছু প্রবলেম থাকে, যেমন ট্রাভেলসাম সিমটমস, ইয়েস ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ফর রিদম কন্ট্রোল। ঠিক আছে? এরকম পেশেন্ট যদি হয় যে ইয়ং পেশেন্ট এবং খুব ট্রাভেলসাম সিমটম নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা রেড কন্ট্রোলের সাথে সাথে রিদম কন্ট্রোল হচ্ছে আমরা প্রিফার করবো। সো সেক্ষেত্রে আমরা রিদম কন্ট্রোল কয়ভাবে করতে পারি? আমরা এটা হচ্ছে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যালি করতে পারি, একটা হচ্ছে আমরা ফার্মাকোলজিক্যালি করতে পারি। তো ইলেকট্রিক্যালি আমরা কীভাবে করি? ইলেকট্রিক্যালি আমরা করি হচ্ছে সিঙ্ক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সনের মাধ্যমে। আমরা হচ্ছে মূলত ইলেকট্রিক্যালি পেশেন্টকে কার্ডিওভার্ট করে থাকি এবং রিদম কন্ট্রোল করে থাকি। আর ফার্মাকোলজিক্যালিও আমরা করতে পারি, এবং সেটা আমরা দুইভাবে করতে পারি। একটা আমরা দেখতে হবে যে পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিনা। তো পেশেন্টের যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থেকে থাকে তাহলে আমরা প্রেফার করবো হচ্ছে অ্যামিডারো। মনে রাখতে হবে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ প্রেজেন্ট, গো ফর অ্যামিডারো। যদি পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি না থাকে সেক্ষেত্রে আমাদের মোর প্রিফারেবল ইজ ফ্লেকানাইট, এবং তখন আমরা সেকেন্ড লাইনে অ্যামিডারো নিয়ে আসবো। সো মনে রাখতে হবে যে আমরা যখন রিদম কন্ট্রোল করছি দুইভাবে করতে পারি, ইলেকট্রিক্যালি, ফার্মাকোলজিক্যালি। ইলেকট্রিক্যালি তো আমরা বলেই ফেললাম যে সিক্রোনাইজ ডিজি শক, এবং আর যদি আমরা ফার্মাকোলজিক্যালি করতে যাই তাহলে হচ্ছে দেখতে হবে যে পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিনা। যদি পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থেকে থাকে তাহলে আমরা উইল গো ফর অ্যামিডারো। আর পেশেন্টের যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে সেক্ষেত্রে ফার্স্ট অপশন হচ্ছে ফ্লেকানাইট, এবং ফ্লেকানাইট যদি আমরা ম্যানেজ করতে না পারি সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন হিসেবে অ্যামিডারো দিতে পারি। এখন আসি আমরা আমাদের মেইন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিতে। আমরা ট্রিটমেন্টটা বেস করবো কিসের উপরে? আমরা ফার্স্ট অফ অল একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি এক ধরনের একটা অ্যারিথমিয়া, এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা দেখবো যে পেশেন্ট ইজ স্টেবল অর নট। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, যেমন পেশেন্ট শকে আছে, পেশেন্ট হচ্ছে এরকম সেপসিসে আছে, পেশেন্টের হচ্ছে এরকম বিপি কমে গেছে, পেশেন্টের হচ্ছে এরকমভাবে বিপি অনেক কমে গেছে, লেস দ্যান 90 বেসিটি, যেমন 80/50 বা তারও কমে নেমে গেছে, পেশেন্টের পালস অনেক বেড়ে গেছে, এরকম যদি হিমোডাইনামিক্যালি যদি আনস্টেবল পেশেন্ট থাকে, forget about everything. Go for electrical cardioversion, like straight go for ডিজি শক। ওকে, যদি পেশেন্ট তাহলে কথাটা কি হলো, যদি পেশেন্ট আনস্টেবল থাকে তাহলে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলেন, স্ট্রেট গো ফর ডিজি শক। এখন আর কোথায় এরপর আসে কি, হিমোডাইনামিক্যালি যদি পেশেন্ট স্টেবল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা লম্বা স্ট্র্যাটেজি যেতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ট্রিটমেন্টটা আমরা বেস করবো দুটো জিনিসের উপরে। পেশেন্ট 48 ঘন্টার মধ্যে আসছে নাকি 48 ঘন্টার পরে আসছে। ইয়েস, ডিউরেশনের উপর বেস করে আমরা হচ্ছে হিমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্টগুলো আমরা ম্যানেজ করবো। সো 48 ঘন্টার মধ্যে যদি আসে সেক্ষেত্রে আমাদের এক ধরনের স্ট্র্যাটেজি, 48 ঘন্টা পরে আসলে আমাদের আরেক ধরনের স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন হচ্ছে আমরা 48 ঘন্টায় কেন আমরা এখানে চুজ করলাম? কারণ হচ্ছে 48 ঘন্টা বা 48 আওয়ার্স মিনিমাম টাইম ফর থ্রোম্বাস ফর্মেশন। তো 48 ঘন্টার আগে যদি এসে থাকে তাহলে আমরা পেশেন্টকে কী করবো? পেশেন্টকে আমরা ডিজি শক দিব, যেখানে লেখা আছে সেখানে আমরা ডিজি শক দিব, অথবা আমরা ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করতে পারি।
সো মূল কথা হচ্ছে যদি 48 ঘন্টার মধ্যে আসে সেক্ষেত্রে আমরা পেশেন্টের হচ্ছে আমরা রিদম কন্ট্রোল করবো এবং সেক্ষেত্রে আমরা আমাদের মোস্ট প্রবল কি আমরা হচ্ছে ডিজি শক দেবো, ঠিক আছে। আর ডিজি শক যদি না দিতে পারি সেক্ষেত্রে আমরা পালমোনারি কার্ডিওভার্সন করবো। এখন কথা হচ্ছে যদি পেশেন্ট 48 ঘন্টার পরে আসে কিন্তু পেশেন্ট এমন একটা অবস্থায় আসছে যে পেশেন্ট মানে আসলে ঠিক বলতে পারছে না অ্যাকচুয়ালি 48 ঘন্টা পার হয়েছে কি হয় না, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল করবো হচ্ছে আমরা একটা ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি করবো। তো ট্রান্স ইসোফেজিয়াল কার্ডিওগ্রাফি আমরা কেন করবো, কারণ কারণ হচ্ছে আমাদেরকে লেফট অ্যাট্রিয়ামটা ভিজুয়ালাইজ করতে হবে এবং এখানে কোনো থ্রোম্বাস ফর্মেশন হয়েছে কিনা সেটা আমাদেরকে আগে কনফার্ম করতে হবে। এবং এখানে একটা জিনিস আমরা প্রায় ভুল করে থাকি যে আমরা ট্রান্স থোরাসিক ইকোকার্ডিওগ্রাফি হয়ে থাকি এটাকে, কিন্তু না, নট ট্রান্স থোরাসিক, ইট ইজ ট্রান্স ইসোফেজিয়াল and left atrium is best visible by transesophageal echocardiography, so we will do that. সো ট্রান্স ইসোফেজিয়াল কার্ডিওগ্রাফি আমরা যখন করবো এবং যদি দেখি যে লেফট অ্যাট্রিয়ামে এখন পর্যন্ত থ্রম্বাস ফর্মেশন হয় নাই, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা স্ট্রেট আপ গো ফর ডিজি শক, আমরা ডিজি শক দিয়ে পেশেন্টকে কার্ডিওভার্ট করে ফেলবো। এবং যদি পেশেন্টের দেখি যে অলরেডি থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজি শক দিতে পারবো না। কেন পারবো না, কারণ হচ্ছে ডিজি শক যখন দেওয়া হবে তখন সেই শকের জন্য কিন্তু সেই পর যে থ্রম্বাসটা ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু আরও সেটা কিন্তু বার্স্টে আরও স্প্রেড করবে এবং কিন্তু পেশেন্টের এরকম থ্রম্বোএমবোলিজমের রিস্ক কিন্তু আরও বেড়ে যাবে। সো আমরা সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করতে পারবো না। আমরা সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোগুলেশনে চলে যাবো, ঠিক আছে। এবং অ্যান্টিকোগুলেশনটা কয়দিন পর্যন্ত দিব, সেক্ষেত্রে আমরা 3 উইকস আমরা টানা অ্যান্টিকোগুলেশন দিব। দেন হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করবো, লাইক হচ্ছে ডিজি শক দিব, ঠিক আছে। এবং ডিজি শক দেওয়ার পরে আরও 4 উইকস আমরা হচ্ছে ম্যান্ডেটরি ওরাল অ্যান্টিকোগুলেশন আমাদের দিতে হবে।